আমার বাড়ি হচ্ছে ঢাকা। আমি এখন আমার জীবন নিয়ে একটু গল্প বলতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে আমার একটা কাজিন। আ সে আমরা একসাথে বড় হইছি, একই এলাকাতে বড় হইছি। তো ছোটকাল থেকে সে আমাকে খুব পছন্দ করত। আমি কখনো তাকে পছন্দ করতাম না। তো একটা সময় আমিও তাকে পছন্দ করা শুরু করি। সে আমাকে করে। তো ২ জন দুজনকে খুব ভালোবাসতাম। তার কিছুদিন পর হঠাৎ আমার মামা-মামি তাকে দেশের বাহিরে পাঠায় দেয়। তাকে দেশের বাহিরে পাঠানোর পরে আমার গার্ডিয়ান আবার আমাকে বিয়ে দিয়ে দেয়। আমাদের মধ্যে বয়সের গ্যাপটা ছিল ৭-৮ বছর। তো তখন সে যখন বাহিরে ছিল তখন টিএনটি ছিল। তো টিএনটি ছিল আ তো তার সাথে আমার কখনো যোগাযোগ হইতো না। মানে মামা-মামি কখনো আমাকে দিত না তার সাথে যোগাযোগ করার জন্য। যদিও সে ফোন দিত, কখনো আমার সাথে কথা বলতে বলাইতো না। তো উনি যাওয়ার এর মধ্যে আমার গার্ডিয়ান আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দিয়ে দিছে। আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দিছে। আমি তখন ক্লাস আ 6 থেকে 7 এ উঠছি। তখন আমার গার্ডিয়ান আমাকে বিয়ে দিয়ে দিছে। আর বিয়ে দেওয়ার পর সে চলে গেছে। অনেকটা দিন আমাদের মধ্যে গ্যাপ ছিল। গ্যাপ থাকার পর হঠাৎ একদিন আমার বাড়ির পাশে একটা দোকান আছে। সেই দোকানে সেই লোকটা টিএনটির ব্যবসা করত। তার দোকানে টিএনটি ছিল, লোকজন কথা বলত। তো একদিন হঠাৎ আমি স্কুল থেকে আসতেছি তখন উনি আমাকে ডাইকা বলতেছে যে, "তোমার একটা ফোন আসছিল।" আমি বলছি, "কে ফোন দিছে?" বলছে, "বাহির থেকে ফোন আসছে।" তো আমি ভাবছি যে হয়তো আমার শ্বশুরবাড়ির আমার ভাসুররা আছে, তারা বাহিরে থাকে। তারা হয়তো আমার সাথে কথা বলার জন্য পূজার পর আমার মা আমাকে কিছু ওয়াদা করাইছিল যে আমি কখনো যেন তার সাথে মানে চইলা না যাই বা এরকম কিছু ওয়াদা করেছিল। আমার মা বুঝতে পারছে সে আমাকে প্রস্তাব করছিল যে তার একটা ফ্রেন্ড আছে। তার ফ্রেন্ড আমাকে সাহায্য করবে। তার ফ্রেন্ডের কাছে যাব। তার ফ্রেন্ড আমাকে আমার পাসপোর্ট করে দিবে। তারপরে তার যেদিন ফ্লাইট হবে সেইদিন আমি তার ফ্রেন্ডের বাসায় থাকবো। আমার ফ্লাইট হবে তার বাসা থেকে আমি চলে যাব। আর আমি তাকে প্রশ্ন করছিলাম, "আমি আপনার কাছে যাওয়ার পরে আমার কি হবে? আমার পরিচয় কি হবে?" তখন সে বলছিল যে, "আমি বাংলাদেশ থেকে আমার কাগজ কইরা আমি ওইখানে তোমাকে নিবো।" তো আমার মা যখন আমাকে ওয়াদা করেছে তখন আমি সেই পথ থেকে ফিরে আসছি। ফিরে আসার পর সে বাহিরে ছিল, আমি দেশেই ছিলাম। একটা সময় সে দেশে আসছে। দেশে আসার পর আপনার ১০-১২ দিন আমার সাথে তার সাথে কোনো যোগাযোগ ছিল না। আমি ইচ্ছা করে তার কাছ থেকে দূরে ছিলাম যে তার সাথে কথা বলব না। অনেকটা দিন গ্যাপ থাক আমার যেহেতু সংসার হয়ে গেছে আমি সেই ক্ষেত্রে সেইখানেই বিজি থাকি, ব্যস্ত থাকি সংসার নিয়া। আর তার জীবনে ঢুকতে চাই না। কিন্তু ১০-১২ দিন পর সে আমার খালাতো ভাই ওর মাধ্যমে, আমার প্রতিবেশীদের মাধ্যমে আমার সাথে কথা বলছে। যেভাবে হোক সে কথা বলছে। আমি তার সাথে কথা বলছি। তখন আমি তাকে বলছিলাম যে, "একটা আপনাকে বিয়ে করতে হবে।" সে বলছে, "ঠিক আছে আমি বিয়ে করব যদি তুমি আমার সাথে সম্পর্কটা রাখো, সম্পর্ক নষ্ট না করো।" তখন তাকে আমি কথা দিছি, "আমি সারা জীবন আপনার পাশে থাকবো। আপনার ভালো-মন্দতে পাশে থাকবো। তবে আপনি যে আমার কাছে আপনার কোনো আবদার নেই, আপনার কাছে আমার কোনো আবদার থাকবে না। শুধু আমরা ২ জন ২ জনকে ভালোবাসি এটা আমাদের মধ্যে সারা জীবন থাকবে।" সে বলছে, "ঠিক আছে।" এই কথা বলার পরে তাকে আমরাই বিয়ে করাইছি তাকে। আমার পছন্দে আমি তাকে বিয়ে করেছি। বিয়ে করানোর পর সে প্রতিনিয়ত আমার সাথে কথা বলত। প্রতিনিয়ত সে বাসা থেকে সকালে বের হইলে আমাকে নক দিত। "খাওয়া-দাওয়া করছো?" যদি করতাম হ্যাঁ, না বললে বলত, "ঠিক আছে লাইন কাটবা না। তুমি খাবা আমি শব্দ শুনবো।" তো এভাবে অনেকটা দিন চলল। তারপর দুপুরবেলা সে বাসায় ফেরার পথে আমাকে ফোন দিত, "আমি বাসায় যাচ্ছি তুমি খাও।" দুপুরে ফোন দিত, আমি বাসা থেকে বের হইছি। রাত অনেক সময় ছিল এরকম আমার হাসব্যান্ড বিজনেস করে। আমার হাসব্যান্ড দেশের বাহিরে যাইতো, ঢাকার বাহিরে। সে সেই ক্ষেত্রে সেইদিন সে সারারাত আমার সাথে গল্প করত। হয়তো সে বাসা থেকে তার কোনো ফ্রেন্ডের বাসায় গিয়া থাকতো, তার ওয়াইফকে বইলা বা সে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিতে কোথাও চলে আচ্ছা, আপনি বিয়ের কতদিন পরে উনাকে বিয়ে করেছেন? আপনিই বিয়ে করেছেন? তখন তার ওয়াইফ ছিল না। তখন সে বিয়ে করে নাই। যখন বাহিরে ছিল তখন সে বিয়ে করে নাই। আমাকে যখন এই প্রস্তাব রাখছে তখন সে বিয়ে করে নাই। তারা ভালো ছিল, তারা ভালো কাটতেছে দিন। আমি আস্তে তাদের জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছিলাম। কিন্তু আসলে সে কখনো দিত না আমাকে সরার জন্য। আমিও যথেষ্ট চেষ্টা করছি। সে সবসময় শুধু বলত যে, "শোনো আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। এটা আমাদের মধ্যেই থাকবে। আমরা কখনো এরকম কোন কাজ করব না যাতে আমাদের সংসারে বা আমার জীবনে এরকম কোন ঝড় আসবে বা এটার প্রভাব পড়বে।" সে সবসময় আমাকে এইভাবেই বলত, বুঝাইতো। আমিও তার কথা মাইনা নিছি। সে যেভাবে বলছে ঠিক সেইভাবেই ছিলাম। তো এমনও অনেকটা সময় ছিল যে সারারাত তার সাথে গল্প করতাম। আর আমার হাসব্যান্ড যখন ঢাকার বাইরে থাকতো সে সারারাত আমার সাথে গল্প করত। মানে এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে সে হচ্ছিল আমার একটা দুনিয়া। মানে আমি মনে করতাম সে ভালো থাকা মানে আমি ভালো থাকা। তার সাথে একটা দিন যদি কথা না হইতো সেই দিনটা আমার খুব কষ্টে কাটতো।
খুব কষ্টে কাটতো। আমি মানে এমনিতেই আমি মানে কান্না না করা সত্ত্বেও আমার চোখ দিয়ে তার কথা মনে হইলে আমার চোখ দিয়ে পানি আসতো। মানে অশ্রু ঝরতো। খুব কষ্ট হইতো। তারপর সে আমার বুঝাইতো এইভাবে ওইভাবে অনেক কিছু বুঝাইতো। আচ্ছা ঠিক আছে। অনেকটা দিন চইলা গেল। আমার জীবনে সে অনেক কিছু হয়ে গেছে। এর মাঝখানে আমার হাসব্যান্ড আবার কিছুদিন দেশের বাহিরে ছিল তার বিজনেসের জন্য ৩-৪ মাস। সেই সময়টা সে প্রতিনিয়ত আমার আমি কি খাচ্ছি, কি রান্না করছি আসলে টাকা দিয়ে দিছেন? হ্যাঁ, আমি তাকে বিশ্বাস করে আমার ক্রেডিট কার্ডটাও তার কাছে ছিল। আমার বললাম না আমার এই সম্পর্কটার কথা আমার এলাকার ১০০% লোক জানে যে তার সাথে আমার সাথে একটা সম্পর্ক ছিল। তার ফ্যামিলির সবাইও জানতো। কিন্তু কেউ কখনো আমাদের সম্পর্কটা ধরতে পারে নাই। কারণ আমরা সবসময় সেফ ভাবেই থাকতাম। শুধু ওই যে আমি বললাম না শুধু কথাই হইতো আমাদের। আমাদের মাঝে শুধু কথাই হইতো। আমাদের মধ্যে একটা চুক্তি আচ্ছা, ছিল যে সময় পাবো তখনই কথা বলব। ওই যে তাই না? বললাম না হ্যাঁ, বিয়ের আগে সম্পর্ক তো এর মাঝখানে আপনাদের কারো বেবি হয়নি? এর মাঝখানে হ্যাঁ, আমার বেবি হইছে। একটা বেবি হইছে আমার। আপনাকে তার ফ্যামিলি, আমার ফ্যামিলি, তার ওয়াইফও একটা সময় বুঝতে পারছে। তার ওয়াইফও একটা সময় বুঝতে পারছে। আমার হাসব্যান্ডও একটা সময় বুঝতে পারছে যে আমাদের একটা সম্পর্ক। তবে আমি সবসময় আমার হাসব্যান্ডকে বলতাম, "শোনেন, যাই হোক আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আপনার সংসার ছেড়ে যাব না। আর এমন কোন কাজ করব না যেইখানে আপনাকে ঠকানো হবে।" হ্যাঁ? আমার ভাই উনাকে আমার খুব ভালো লাগে। বলতাম আমি উনাকে খুব ভালো লাগে, ভালোবাসি। তবে উনার জায়গায় উনি, আপনার জায়গায় আপনি। এই কারণে আমার সংসারে কখনো কোনো ঝড় তুফান আসে নাই। বা আমি তাকে বলতাম যে, "আপনি কখনো আপনার বাসায় থাকা সত্ত্বেও যদি উনি আরো বড় কিছু হয়ে যায়, আপনি আমাকে নক দিবেন না। সেই সময়টা শুধু আপনার ওয়াইফ এর জন্য রাখবেন। সেই সময়টা আমার জন্য।" আমি তাকে এভাবে বুঝাইতাম। সেও আমাকে বুঝাইতো। সেও বলত যে, "তুমি তোমার জায়গায়, ও ওর জায়গায়।" এইভাবে বলত। এরকম অনেকটা বছর, অনেকটা সময় আমাদের জীবন থেকে পার হয়ে গেছে। আর আমার কাছে আমি তাকে শুধু এইটুকুই বলতাম, "আপনি যেখানেই থাকেন, যে প্রান্তেই থাকেন আমার সাথে যোগাযোগ কইরেন। আমার সাথে যদি কখনো যোগাযোগ বিচ্ছিন্ন করেন, হয়তো আমি মানুষটা বেঁচে হয়তো মানুষ দেখবে আমি বেঁচে আছি কিন্তু আমার ভিতরে যে রুহুটা সেটা হয়তো মারা যাবে।" তাকে এভাবে বলতাম। কারণ আমার করণীয় কিছু থাকবে না। আমি অ্যা এই দুনিয়া থেকে সইরা যাইতে পারব না। মানুষ খারাপ বলবে। বাইচা থাকতে হবে। তবে মৃত জীবনযাপন করতে হবে। এইভাবে বলতাম আমি তাকে। আ সে বলত, "না, আমি কখনো তোমার সাথে এরকম করব না।" আর আমি তাকে সেও আমাকে মনে করেন এতটাই সাপোর্ট দিত। আমার প্রত্যেকটা কাজে সে সাপোর্ট দিত। ভালোতে ভালো, মন্দতে মন্দ। সে তাকে জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে আমি কখনো কিছু করতাম না। আমার যত কিছুই হইতো, আমার টাকা-পয়সা মানে যাই ছিল অর্থ সম্পদ, আমি তার মাধ্যমেই সেটা সমস্যার সমাধান করতাম। মানে পৃথিবীর সবচেয়ে বেশি বিশ্বাস বললাম না আল্লাহর উপরে যদি কেউ কাউকে বিশ্বাস করে সেটা আমি তাকে করতাম। আচ্ছা। আর আমার মেয়েটা ক্লাস 8 এ পড়ে তখন আমার মেয়ে আমাকে বলছিল, "আম্মু তুমি উনাকে খুব পছন্দ" আমার মেয়েও জানতো। বললাম না আমার ফ্যামিলি সবাই জানতো। আমার মেয়ে বলছে যে, "আম্মু তুমি উনাকে খুব পছন্দ করো। হয়তো কোনো একটা সময় তুমি অনেক বড় একটা আঘাত পাইবা।" সেই কথাটা আমি তার সাথে শেয়ার করছি। সে বলছে, "না আমি এটা কখনো হইতে দিব না। আমি যতদিন বাইচা থাকবো আমি কখনো হইতে দিব না।" তো একটা সময় সে হইতে দেয়ও নাই। হঠাৎ করে একটা সময় দেখি সে নিজে থেকে আস্তে, আস্তে দূরত্ব করে নিতেছে। তো সে যখন আমার কষ্ট হচ্ছে এখানেই, সে যখন দূরত্ব তৈরি করতে চাইতো তখন আমি তাকে সুযোগ দিতাম দূরত্ব তৈরি করার। আমিও ইচ্ছাকৃতভাবে তার কাছ থেকে দূরে থাকতাম। খুব কষ্ট হইতো। কান্নাকাটি করতাম। নামাজে বইসা কান্নাকাটি করতাম। বলতাম আল্লাহরে প্রতিনিয়ত, "আল্লাহ সে যেহেতু আমার কাছ থেকে সরতে চায় তাকে সরার তৌফিক দান করো। আর আমাকেও ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও।" প্রতিনিয়ত বলতাম। আমি কান্না করতাম। ফ্রেন্ড সার্কেলদের সাথে কান্না করতাম। ওরা বুঝাইতো। আমার ফ্যামিলিতে আমার মেয়ে আমারে বুঝাইতো। আমার মা আমাকে সাপোর্ট দিত। অনেক কিছু বলত। অনেক সময় আমার মেয়ে আমারে নিয়ে ঘুরতে যাইত। ওরা দেখছে। ওরা বলত, আমার মেয়ে বলত যে, "আম্মু তোমার মতো এরকম পাগল কোথাও দেখি নাই। তুমি কেন এরকম করো? তুমি উনার সাথে একদিন কোথাও ঘুরতে যাও না। উনার সাথে সাক্ষাতে কথা বলো না।" এরকম বলত। তারপর আস্তে, আস্তে দেখতাম। তো আমি যখন দূরত্ব তৈরি করতে চাইতাম ২, ৪, ৬ দিন দূরত্ব তৈরি করতাম যে আমিও তার সাথে কথা বলব না। ঠিক আছে সে যেহেতু বুইলা যাইতে চায়, সে তার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। আমিও দেখি আমার ফ্যামিলি নিয়ে ভালো থাকুক। সেই সময়টায় ২, ৪, ৬ দিন পর সে আবার ফিরে আসতো। হয়তো আমি ফোনে ব্লক দিয়ে রাখতাম। আমার প্রতিবেশী ভাই আছে, ভাইস্তারা আছে ওদের সাথে যোগাযোগ করত। অলরেডি আমার এলাকাতে ১০০% এর মধ্যে ৯৯% জানতো আমাদের এই সম্পর্কটার কথা। হ্যাঁ, সে আবার ফিরে আসতো। আমারে নক দিত। আমি নক রিসিভ না করলে ওই প্রতিবেশী কারো না কারো দিয়ে করতো। সে কান্নাকাটি করতো। সে অনেক অজুহাত দেখাইতো। আবার বাধ্য হয়ে তার কাছে ফিরতাম। হ্যাঁ? আবার সেই দিব্যি ভালো চলছে, চলছে। হঠাৎ করে আবার সে এরকম করতো। হ্যাঁ? এইভাবে অনেকটা সময় পার হয়ে গেছে। তো একটা সময় মাঝখানে আবার কিছুদিন আগে
তার একটা ঝড় তার জীবনে একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা একমাত্র মানে সে বুঝতে পারছে যে ও আমার দ্বারা এইটা সমস্যার সমাধান করা সম্ভব। তো সে আমার সাথে শেয়ার করছে। শেয়ার করার পর আমি যতটুকু সম্ভব আমি আ না তার আর্থিক কোনো সমস্যা ছিল না। তো এই যে আমি বলতেছি কথাটা, আমার জীবনে তারপরে এরকমও হইছে মানে আমি তারে এতটাই ভালোবাসতাম যে অনেকে শুনলে আমাকে মানে আমার এই কথাগুলা শোনার পরে অনেকে আমাকে ঘৃণা করে। কারণ হচ্ছে সে আমার সাথে সম্পর্ক থাকার পরে তার বিয়ের পরও সে অলরেডি অনেক মেয়েকে পছন্দ করছে। আর সে সবসময় আর বলত আমি যখন বুঝতে পারতাম সে আমাকে বলত, "শোনো আমি যাই করি না কেন, যেখানে যাই না কেন ফিরে তোমার কাছে আসবো।" এইভাবে সে বলত। আমার খুব কষ্ট হইতো। তো আমি এরকম বুঝতেও পারছি। আমি নিজেও দেখতে পারছি। আমি অনেক সময় সরাসরি আমি তাকে ধরছি এই সম্পর্কগুলার মধ্যে। সে আমাকে এইভাবে সেইভাবে বুঝাইতো। আমি না রাগ করতাম ২ দিন ৩ দিন তার সাথে কথা বলতাম না। বলতাম আর কখনো কথা বলব না উনার সাথে। উনি তো আসলে আমার ভালোবাসে না। আমি এরকম বলতাম। তখন সে যেন কেমনভাবে আবার ইনায় বিনায় আমার সাথে কথা বলত। আমি আবার সেই আগের জায়গায় ফিরে যাইতাম। মানে আমার বিশ্বাস ছিল হয়তো সে যেটা বলে সেটাই রাইট। কিন্তু সে যে আমার সাথে প্রতারণা করতেছে সেটা আমি বুঝতে পারি নাই। আজও বুঝি না। আজও বুঝি না সে যে আমার সাথে প্রতারণা করে। তো সেইভাবে করত। তো সে একটা মেয়েকে আ উম আমার প্রতিবেশীরা অনেকে যারা জানে তারা বলছে যে, "দেখো উনি কিন্তু তোমাকে পছন্দ করে না। উনি সুযোগ নিচ্ছে তোমার কাছ থেকে। সে তোমার কাছ থেকে আর্থিক সাহায্য নিয়া, সহযোগিতা নিয়ে সে বড় কিছু করতেছে। হ্যাঁ, তোমার হয়তো তোমারটা তোমাকে রিটার্ন দিবে। কিন্তু সে কিন্তু হাতায় নিয়ে যাইতেছে। তার যতটুকু নেওয়া সে ততটুকু নিচ্ছে।" এভাবে বলত। আমি বিশ্বাস করতাম না। আমি বলতাম, "না, সে নিচ্ছে সে তো আবার আমাকে দিয়েও রিটার্ন ও দিচ্ছে।" এইভাবে বলতাম। তো আমি একটা মেয়েকে পছন্দ করতে একদিন আমি সেটা একদম সরাসরি বুঝতে পারছি। তার ফোনে ফোন আসছে। আমি তার সাথে কথা বলতেছি তখন ফোন ঢুকছে। পরে আমি বলছি, "কে ফোন দিছে?" তার ২ টা ফোন। সে ২ টা ফোন ব্যবহার করে। তাকে বলার পরে সে বলছে, "কেউ না।" আমি বলছি, "না, আপনি ফোনটা রিসিভ করুন।" বলছে, "কেউ না।" আমি বলছি, "না, এক্ষণ আপনি বাসা থেকে বেরোন। আপনি বাসা থেকে বেরিয়ে আমার বাসার সামনে আসেন, আমার গেটের সামনে আসেন।" সে আসছে। আসার পরে আমি বলছি, "আপনাকে কে ফোন দিছিল?" পরে বলতেছে, "কেউ না, একটা কাস্টমার ফোন দিছে আমার পরিচিত।" আমি বলছি, "না, আমি দেখব।" তো সে দেখাইছে। দেখানোর পরে বলছি, "আপনি তাকে লক করেন।" আমি অনেক আগে জানতে পারছি যে এরকম একটা কিছু হচ্ছে। আমাকে জানাশোনা লোক যারা জানে তারা বলছে। তাকে বলছি পরে সে ওই মুহূর্তে ওই মেয়েটা তাকে নক করছে। নক করার পর সে ফোনটা রিসিভ করছে। সে বলছে রিসিভ করে বলছে, আমাকে কে ফোন দিছে? তুমি কষ্ট পাইবা না তো? কে ফোন দিছে?" আমি বলছি, "না, কেউ কষ্ট পাওয়ার কি আছে? কেন কষ্ট পাবো?" পরে বলছে, "আমার একটা মেয়ে ভালোবাসে সে ফোন দিছে।" সে বুঝাইছে যে ওই মেয়েটা তাকে পছন্দ করে। সে যে পছন্দ করে আমারে বুঝায় নাই। কিন্তু আমি বুঝতে পারছি যে একটা ছেলে যদি পছন্দ না করে তাহলে সেই মেয়েটার নাম্বার কেন তোর ফোনে সেভ করা থাকবে? হুম, এটা কি হুম। কিছু ওই যে বললাম আমি তাকে এতটাই ভালোবাসি যে আ আমি অনেক কিছু তার জন্য করতে পারবো। আমি অনেক কিছু তার জন্য তাকে এইভাবে বলছি যে, "শোনেন, আমি আপনাকে এতটাই ভালোবাসি। আপনি যদি কখনো বলেন যে কোন মেয়ের সাথে আপনার রিলেশনশিপ আছে, আপনি তাকে নিয়ে ঘুরতে যাইতে চান, সেই ক্ষেত্রে আমার আপনার পাশে থাকতে হবে। আমি সেইটাও করব। কিন্তু তবুও আপনি আমার জীবন থেকে সইরা যাইয়েন না। আমি যেইখানে আছি আমার সেইখানে রাইখেন।" আমি তাকে এটা বলতাম যে, "আমি আপনার জন্য সব করতে পারবো।" আমি তাকে বলছি, "আমি আপনার জন্য সব করতে পারবো। শুধু একটা জিনিসই করতে পারব না যেটা হচ্ছে আমার আ মানে আমার যে একটা স্থান, সেই স্থানটাই আপনাকে আমার হাসব্যান্ডের জায়গাটা আমি আপনাকে দিতে পারব না। আর সব আমি দিতে পারব, সব করতে পারবো আপনার জন্য। তাকে আমি এইভাবে বুঝাইছি। দিনটি ভালোই চলছিল। পরে একদিন ওই মেয়েটাকে সে তার ওয়াইফ বাসায় ছিল না। সে যেহেতু আমার রিলেটিভ তার কাজিন, তার ওয়াইফ বাসায় ছিল না। সে আমাকে বলছে, "আচ্ছা আমার ফোন দিছে।" ফোন দিছে আমি বলছি, "বলেন।" পরে বলতেছে, "আমার একটা কাজ করতে হবে আমার জন্য।" বলছি, "কি কাজ বলেন?" পরে বলতেছে, "তোমাকে কিভাবে বলবো? তুমি কি না কিবা মনে করো?" আমি বলছি, "না, কিচ্ছু মনে করব না, বলেন।" তখন সে বলছে যে, "আমার বাসার মোড়ে তোমার বাসার গেটের সামনে দেখো একটা মেয়ে আইসা দাঁড়ায় আছে।" আমি বলি, "তাতে কি হইছে?" বলছে, "ওকে একটু আমার বাসায় এনে দিয়া যাবা।" সেই কথাটা বলছে। আমি অলরেডি আসলে আমি কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে। তবুও বলতেছি। কারণ ইদানিং আমি একটা মানসিক অশান্তির মধ্যে আছি। জানি না হয়তো কখন কি হয়ে যায়। তাই আমার কষ্টগুলো আমি কারো সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো তখন ওই মেয়েটাকে আমি তার বাসায় নিয়ে গেছি। সে ২ তলায় থাকে। তার বাসাটা হচ্ছে ৫ তলায়। সে ২ তলাতে থাকে। তার বাসায় নিয়ে গেছি মেয়েটাকে। মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে সে মেয়েটা রুমে ঢুকার সাথে আমি তার গেটের সামনে ছিলাম। মেয়েটা রুমে ঢুকার সাথে গেটটা থেকে সে নক করে দিছে। নক করে দিছে আমি আস্তে করে নাইমা বাসায় চলে আসছি। আমি বাসায় আইসা আমি ওয়াশরুমে ঢুইকা অনেক কান্না করছি। ঝরনা সাইডা দিয়ে অনেক চিল্লায়ে কান্না করছি যে, "আমার সাথে এ কি হলো?" তারপরে আমি কান্না কইরা পরে খুব
খারাপ লাগছে পরে আমি বাসা থেকে বের হয়ে গেছি। আমি বের হইয়া আমার এক ফ্রেন্ডের ফোন দিছি বলছি যে, "তুই কোথায় আছিস?" পরে বলতেছে যে পরে আমি বলছি, "বেরো।" পরে বলতেছে, "আমি তো রান্না করতেছি, বাচ্চারা খাবে।" পরে আমি বলছি, "না, তুই রান্না পরে কর, আমার সাথে বেরো। আমার খুব খারাপ লাগতেছে, তাড়াতাড়ি বের হ।" আমার খুব কষ্ট হইতেছে। তো ভাবছে, ও বলছে যে, "তুই কি ভাইয়ার সাথে রাগারাগি করছিস?" আমি বলছি, "বের হ, পরে কথা।" পরে আমার ফ্রেন্ডের সাথে বলছি, পরে তখন ওই মুহূর্তে আমার ফ্রেন্ড আমার গালে একটা থাপ্পড় দিছে যে, "তুই কেমন মেয়ে? তুই কেন এই কাজটা করলি?" মানে পরে আমি ভাইবা নিছি। তাহলে এগুলা করুক সে, এগুলার মধ্যে তো আমি না। আমি শুধু ভালোবাসি। আমার ভালোবাসাটা হচ্ছে পবিত্র। ২ জন ২ জনকে কাছে পাওয়া না। আমরা দূর থেকে ২ জন ২ জন এইভাবে এইটা মনে করে আবার আমি আগের সম্পর্কে সেইখানে চলে গেছি। সে আমার সাথে কথা বলতো। সেও বলতো যে, "আসলে এই পৃথিবীতে তোমার মতো মেয়ে আছে কিনা আমি জানি না। আসলে তুমি যে কি সেটা একমাত্র আমি জানি।" এভাবে বলতো। আর আমি তারে বলতাম, "আপনি যাই করেন শুধু এইটুকু কাজ করেন। আপনি প্রতিনিয়ত আমার সাথে একটু যোগাযোগ কইরেন।" সে এভাবে বলছে। আচ্ছা, অনেকটা সময় ভালোই কাটলো। হঠাৎ কইরা আপনার এই ইদানিং আজকে ২, ৪, ৬ মাস ধইরা সে একেবারেই আমার সাথে মন চাইলে কথা বলে না, মন চাইলে কথা বলে না। আর যদি আমি তাকে নক দেই, সে আমার রিসিভ করে, আমার অ্যাকসেপ্ট করে কিন্তু সাথে বলবে, "আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা আমি একটু কাজ করতেছি।" মানে আমাকে খুব ইগনোর করে। তো এই ইগনোর করার কারণে আমি তাকে বলছি যে, "আপনি একটা কাজ করেন আপনি একটা কাজ আপনি একটা কাজ করেন, আমার সাথে একেবারে টোটালি যোগাযোগ বন্ধ কইরা দেন।" সে বলতেছে, "কেন? অন্য কেউ কি জীবনে আসছে?" আমি তাকে বলছি, "হ্যাঁ, আমার জীবনে অন্য কেউ একজন আসছে।" এটা বলার কারণ ছিল যেন সে আমার জীবন থেকে সরে যায়। কিন্তু আসলে তারপরও সে সরে নাই। আর সে সরতে চায়ও না বা সরেও নাই। সে আমারে টর্চার করত, মানসিক টর্চার করত। সে বলত আমি নাকি কারো সাথে সম্পর্ক করি। সেজন্য তারে পছন্দ, তার সাথে কথা বলতে চাই না। এখন অন্য কাউরে পাইছি। এখন আমি আগের চাইতে সুন্দর হয়ে গেছি। আমার অবস্থা পরিবর্তন হইছে। আমি আগের চাইতে স্মার্ট হইছি। সে সবসময় এগুলো বলত। বলার পরে মনে হইতো কি না আমি তো এগুলোর কিছুই না। তখন আবার তার কাছে ফিরতাম। তার কাছে আবার ফিরে আসতাম। তো এজন্য সবাই অলরেডি আমার চারপাশ থেকে সবাই চাপ দিছে। চাপ দেওয়ার পরেও তারপরে আসলে তার জীবন থেকে সরতে পারিনি। সে এখন একদম টোটালি আজকে প্রায় হয়তো আমি অনেক কষ্ট পাবো। কিন্তু তারপরও আমি চাই যদি সে ভুলতে চায় তাহলে আমাকে পুরাটাই ভুলে যাক। মানে আমাকে এমন একটা জায়গায় সে এনে দাঁড়া করাইছে। আজকে সে আমাকে ধইরাও রাখতে চায় না, ছাইড়াও দিতে চায় না। মানে আমার কথা হচ্ছে হয় আমাকে ধরে রাখুক নয় ছেড়ে দেক। আমি তার কাছে সংসার চাই না। আমি তার কাছে বিনিময়ে কিছু চাই না। আমার চাওয়া শুধু একটাই ছিল, সে আমাকে আসলে সত্যি মন থেকে ভালোবাসবে। আর আপনি যে টাকা দিয়ে সাহায্যগুলো করেছিলেন, উনি কি সেগুলো পরিশোধ করছেন? হ্যাঁ, সে পরিশোধ করছে। ওই যে বললাম না, এজন্যই তো তাকে এতটা বিশ্বাস করছিলাম। যে সে আমার সাথে তো প্রতারণা করে না। একটা মানুষ যদি টাকা নেয়, মানুষ বলে যে টাকায় দেওয়ার লেনদেনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। কিন্তু আমাদের মধ্যে তাও হয় নাই। অলরেডি তার পরিবারে এখনো তার একটা ভাবি আছে, তার বড় ভাবি। সে সব জানে প্রতিনিয়ত। যেমন আজকে সকালেও সে আসছে। আসার পর আমি তার সাথে কথা বলছি আর কান্না করছি। সেও কান্না করছে আমার সাথে। সেও বলছে যে, "আমি সব জানি আপনার সম্বন্ধে। আসলে আপনার মতো মানুষ হয় না। আপনি কেন এরকম?" সেও আমাকে আজকে বুঝাইয়া গেছে। "আপনি কেন এরকম?" আমি বলছি, "ভাবি আমি তাকে কখনো ভুলতে পারব না। আমি তাকে ভুলতে পারব না কোনদিন।" ভাবি আমাকে ভাবি এইটুকু বলল যে, "আপনি সবসময় নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। আর আল্লাহকে বলেন যে, আল্লাহ আমার মনে শান্তি দাও।" ভাবি এইভাবে বইলা গেল যে, আর কি করার আছে? আর ভাবি বলল যে, "একদিন আবার সে আপনার কাছে ফিরবে। আপনাকে ছাড়া সে থাকতে পারবে না। হয়তো এখন সে অন্য কারো মোহে পড়ছে।" আমি বলছি, "ভাবি আমার জন্য দোয়া করেন সেই দিনটা যেন আর না আসে।" কারণ আমি বারবার মৃত্যুর চাইতে একবারে মৃত্যু অনেক ভালো ভাবি। সেটা চেষ্টা করতেছি। আমি আপ্রাণ চেষ্টা করতেছি সেই জীবন থেকে সরে আসার। কারণ এই জীবনে সুখ, শান্তি সবকিছু নষ্ট হয়ে যায়। আমি যেটা বুঝতেছি মানসিক সমস্যা হয়, শারীরিক সমস্যা প্রত্যেকটাই। আমি আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আজকে খুব খারাপ একটা জায়গায় আছি। আমাকে দেখলে অনেকে প্রশ্ন করে যে, "আপনার কি হইছে?" মানুষ যখন অনেক টেনশন করে তখন মানুষের ফেস এরকম হইয়া যায়। আমি বলি যে, "না আমার কোনো সমস্যা নাই। কি টেনশন করব? সংসার, বাচ্চা, নিজের স্বামী এদেরকে নিয়েই টেনশন করি।" আসলে না। আমি খাইতে বসলে তার কথা মনে হয়, আমি ঘুমাইতে গেলে তার কথা মনে হয়। কেন সে আমার সাথে এই প্রতারণা করল? কেন? মানে শুধু এই প্রশ্নে কেন? এই কেনর উত্তর খুঁজে পাচ্ছি না আজও। আমার কথা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। যদি সে অন্য কাউকে পেয়ে থাকে তাহলে আমাকে ছেড়ে দেক না। কেন সে আমার জীবনে আবার বারবার ফিরে আসে?
আমি আজকে তার বাড়িকে বলছি যে, "আমি জীবনে অনেক বড় একটা ভুল করছি। সেটার জন্য আমি অনুতপ্ত। আমি আসলে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, এটার জন্য আমি সবসময় অনুতপ্ত থাকবো।" আর আজকে তার এই বিহেভ জন্য আমি আমার মেয়ে, আমার মা, আমার ভাই সবার সাথে সবাইকে ওয়াদা করাইছি যে, আল্লাহ না করুক যদি তার আগে আল্লাহ আমার মরণ দেয়, তো আমার লাশটা তাকে দেখতে দিও না বা আমার জানাজায় তাকে শরীক হইতে দিও না। সে যদি আমার লাশটা দেখে বা জানাজায় শরীক হয়, হয়তো তোমরা দেখবা না আমি অনেকটা কতটা কষ্ট পাইতেছি। পৃথিবীতে যতটা ভালোবাসতাম তারে আজকে তার চাইতে বেশি ঘৃণা করি। কারণ হচ্ছে যে সে আমার জীবন থেকে সরে গেছে সেজন্য না। কেন সে সইরা গেল সেটা না বলার কারণে। সইরে যাওয়ার তো একটা কারণ ছিল। সেই কারণটা বলল না সেজন্য তাকে এতটা ঘৃণা করি আজ। যে আমার দোষটা কি ছিল? আমি তো তার জীবনে আসি নাই। সে বারবার আমার জীবনে আসছে। বারবার আমার জীবনে ঢুকছে। আমার প্রত্যেকটা কাজের মধ্যে সে ছিল। আজকে সে আমার এইভাবে কইরা আজকে সে আমার জীবন থেকে সইরা গেছে। আমার দোষটা কি ছিল? আমার ভুলটা কি ছিল? সেটা সে বলে গেল না। এই হচ্ছে কথা। চেষ্টা করতেছি। আর অলরেডি ওই যে বললাম লাস্ট এই মাসের ২৭ আপনার সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ, অক্টোবরের ২৭ তারিখ তার সাথে লাস্ট কথা হইছিল। এই পর্যন্ত আমিও তাকে নক দেইনি। অলরেডি সে আমাকে ২-৪ দিন নক দিছে। আমি তার নক দিছে সে আমি রিপ্লাই দেই নাই। আর অলরেডি তাকে আমি সব জায়গা থেকে ব্লক দিছি। WhatsApp থেকে, Messenger, ইমো এমনকি সিম থেকেও নক দিছি। ব্লক দিছি যাতে সে আর কোনভাবে আমার সাথে যোগাযোগ করতে না পারে। আমার ধারণা একটা সময় সে যাই করুক, একটা সময় যেন সে ইচ্ছাকৃতভাবে আমার জীবন থেকে সরে যায়। কারণ যখন আমি তার সাথে যোগাযোগ না করব, তখন একটা সময় সে হয়তো আমার জীবন থেকে সরে যাবে টোটালি ভাবে। আমিও চাই সে এটাই করুক। সে কিছু বলতে যাই বলতে এটাই বলব যে আমার মতো এরকম বিশ্বাস আর নির্ভর যেন কেউ কারো উপরে না হয়। আমার মতো যেন বারবার কেউ না একটা ভুল বারবার কেউ না করে। এটাই বলব। এটা যে কি কষ্ট আমি চাই না আমার মতো আর বিপরীত মানে পরবর্তীতে আর কেউ এরকম কষ্ট পাক। এই কষ্টটা এরকম একটা কষ্ট যে আমি না পারতেছি কাউকে বলতে, না পারতেছি আসলে নিজেই সহ্য করতে। মাঝে মনে হয় সত্যি বলতে যে মাঝে মনে হয় এই কষ্টটার কারণে যে সুইসাইড করি। আবার ভাবি সমাজ কি বলবে? বা আপনার নিজের পরিবার আছে একটা? সে আমার এতটা কাছে থাকে প্রতিনিয়ত। এই একটা বাড়ির পরে অথচ সে আমার সাথে একটু যোগাযোগ করে না। আমি তাকে দেখতেছি। আমি যখন আমার ছাদে যাই তখন দেখি সে তার ছাদে। অথচ আমি সে আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে রেখেছে।